নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকে আমার যিনি অতিথি তার প্রতি আমি একটু বায়াসড হয়ে যাব, এটা আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি। আমি সাধারণত স্নেহ বা প্রগল্ভতা দেখানোর চেষ্টা করি না, সেটা আমার ধাতেই নেই। কিন্তু যে বালকটি আমার সামনে আজকে বসে আছে তার পিতৃদেব, তার সঙ্গে আমার সাংবাদিক জীবনের একটা খুব বড় সময়, অত্যন্ত এবং খুব কঠিন সময়, যখন আমি প্রায় সর্বত্র পরিত্যক্ত, সেই সময়েও যিনি আমার পাশে একেবারে রক অফ জিব্রাল্টারের মতো দাঁড়িয়েছিলেন, তার নাম গৌতম দেব। শারীরিক অসুস্থতার কারণে বহুদিন ধরে তিনি অন্তরালে আছেন, কিন্তু আছেন যে এই ভাবনাটাই আমাকে খুব স্বস্তি দেয়। সুতরাং তাকে আমি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম এই অবকাশে জানিয়ে তার পুত্রের সঙ্গে একটু খুনসুটি করব বলে আজকে এখানে এসেছি, বসেছি। তার নাম সপ্তর্ষি দেব। দেখুন, ও হয়তো ব্যাপারটা অন্যরকমভাবে নিতে পারে। আমার সাংবাদিকের অভিজ্ঞতা থেকে দেখেছি যে সিপিআইএম এর বা সিপিআই এর তাবড় তাবড় নেতাদের পুত্র কন্যারা কিন্তু রাজনীতির সংস্পর্শ এড়িয়ে চলে। প্রেসিডেন্সি কলেজে আমার সহপাঠী সোমনাথ দার দুই কন্যা, একজন সহপাঠী, একজন আমার চেয়ে 1 বছরের সিনিয়র। অনুশীলা রাজনীতির ধার ধারে না। অনুরাধা খুবই অনুরক্ত ছিল, কিন্তু নট ডে টু ডে পলিটিশিয়ান। আর পুত্র প্রতাপ চট্টোপাধ্যায়ের কথা তো বাদ দিয়ে দিচ্ছি। একই কথা প্রযোজ্য বুদ্ধদেব বাবুর কন্যা সম্পর্কে, একই কথা প্রযোজ্য সরোজ মুখোপাধ্যায়ের পুত্র সম্পর্কে। কোথায়, এবং সবচেয়ে মাচ অ্যাবিউজড অ্যান্ড মাচ ম্যালাইন্ড দৃষ্টান্ত হচ্ছে চন্দন বসু। আমার মনে আছে একবার ইন্ডিয়া টুডেতে কভার স্টোরিতে লেখা হয়েছিল, মার্কসিস্ট লিডার্স ক্যাপিটালিস্ট সান। আর সপ্তর্ষি আমার মনে হচ্ছে ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, ওই কিসেও নাহি পারেও নাহি অমুক নাই, যে জন আছে মাঝখানে। কিন্তু ও কিন্তু এবার ভোটে সিপিআইএম এর প্রার্থী হয়েছে, যে কেন্দ্র থেকে ও 2021 সালেও হয়েছিল। কেন্দ্রের নাম হচ্ছে রাজারহাট গোপাল নিউ টাউন। এখন ওর যে দুজন প্রতিদ্বন্দ্বী, তার মধ্যে একজন একদা ওর পিতৃদেবের অফিসের বাইরে বসে থাকতেন, এটা সচক্ষে দেখেছি 2-4 বার। এবং ও ছেলেবেলায় নিশ্চয়ই তাকে কাকু বা জেঠু কিছু একটা বলতো। আর বিজেপির প্রার্থী হয়ে যিনি দেখলাম, একজন অদ্ভুত টাইপের মানুষ, এবং তার কেরিয়ার দেখে তো আমি একটু ভীমরতি খেয়ে গেলাম। আমাকে যদি বলেন অফ দ্য 3 ক্যান্ডিডেটস, মানুষ তো যোগ্যতা দেখে, কমিটমেন্ট, সততা এসব দেখে আজকাল ভোট দেয় না। তবুও কিন্তু 21-এর ভোটেও 14% ভোট ওখান থেকে পেয়েছিল। আমি বলবো সেটা খুব কৃতিত্বের প্রশ্ন। এবং আমার ওর সম্পর্কে একটাই অনুযোগ, ওর যদি লেখাপড়ার গ্রাফ দেখেন, ক্যালকাটা বয়েজ হাই স্কুল, প্রেসিডেন্সি কলেজ আমার ব্যথার জায়গা, তারপরে এশিয়ান কলেজ অফ জার্নালিজম, আর্গুয়েবলি ইন্ডিয়াজ বেস্ট জার্নালিজম স্কুল। এবং আমি টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি করতে গিয়ে দেখলাম যে সেখানে একটা অদ্ভুত নিয়ম আছে। ধরুন 5 জন নিউ কামার এসছেন, তাদের মধ্যে 4 জন অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, একজন ওই এশিয়ান কলেজ অফ জার্নালিজমের, তার বেতন অ্যাট দ্য স্টার্টিং লেভেল উইল বি 5,000 rupees more than the rest. This is what Times of India did and still does perhaps.
তো ও কোথাও একটা আমার মনে হয় পথিক তুমি পথ ভুলিয়াছর মতো এসসিজেএম থেকে পাশ করে ফুল টাইম সাংবাদিকতা করছে না, এটা আমার কাছে পীড়াদায়ক। এরকম দৃষ্টান্ত আরেকটা আছে, সে আমার একেবারে নিজের কন্যার মতো, সে আবার অভিনয়ের জগতে চলে গেছে। তার নাম গৌতম ভট্টাচার্যের কন্যা, স্পোর্টস জার্নালিস্ট, মানে স্পোর্টস কেন বলবো, এখন সবই করে। ওর ডাকনাম চিনি, ভালো নাম আমি মনেই করতে পারি না, কিন্তু আমার কন্যাই আপনারা বলতে পারেন। সে বেটাও এসিএমে গিয়ে সাংবাদিকতা না করে টলিগঞ্জে ঢুকে গেছে। এইটা তোমরা বেইমানি করলে কেন? তোমাদের মতো ছেলেরা যদি সাংবাদিকতায় না আসে এবং অ্যাক্টিভ জার্নালিজম না করে, তাহলে আমাদের এই পেশার যে দৈন্য, সেই দৈন্যটা ঘোচাবে কে? না, এটা তো খুবই আমার নিজের মধ্যে একটা কন্ট্রাডিকশনের কথাই আপনি বললেন। কারণ আমার জীবনের ওই 11টা মাস যেটা আমি এশিয়ান কলেজ অফ জার্নালিজমে পড়েছি, সেটা সত্যি একটা এনরিচিং এক্সপিরিয়েন্স ছিল। এবং সত্যি সত্যি সাংবাদিকতা কি হওয়া উচিত সেটা ওরা বোঝায়, পড়ায়। এবং এক্সপোজারটা এত ব্রড হয়, মানে ধরুন কাভারিং ডেপ্রিভিয়েশন বলে একটা কোর্স আছে। তো ভারতবর্ষের একদম প্রত্যন্ত বিভিন্ন গ্রামে আমাদের 4-5টা গ্রুপ করে পাঠিয়ে দেওয়া হতো, এবং সেই দারিদ্র ছবিটাই তুলে আনা আমাদের কাজ ছিল। এবং সেটার বিভিন্নভাবে আমরা প্রোডাকশন করতাম। যে প্রিন্টে ছিল সে প্রিন্টের প্রোডাকশন করতো, যে ইলেকট্রনিক্সে ছিল, আমি নিউ মিডিয়াতে ছিলাম, সেভাবে করতাম। তো ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ, সেটা ছিল। যে সময় আমি এশিয়ান কলেজ অফ জার্নালিজম পড়তে যাই, তখন আমার ক্যালকাটা ইউনিভার্সিটির এমএটা পেন্ডিং রেখে যাই, মাস্টার্স ডিগ্রিটা। তো আমার ধারণা ছিল যে আমি এশিয়ান কলেজ অফ জার্নালিজম থেকে আমি প্লেসমেন্ট পেয়ে যাব, এবং সত্যি পেয়েও যেতাম। সেভাবেই ওখানেও সেইভাবে বলেছিলেন। এবং মিস্টার শশী কুমার, ওনাদের সাথে এখনও আমার যোগাযোগ আছে। ওনারা খুবই আমাকে, প্লেসমেন্ট তো ওখানে ক্যাম্পাসে হয়, ক্যাম্পাস থেকেই হয়ে যেত। সো আমি সেইভাবে অপটই করলাম না প্লেসমেন্টের জন্য। আমার তখন এসএফআই করতে হবে, কলকাতায় ফিরে সবে গভর্নমেন্ট গেছে পশ্চিমবাংলায়, 2012 সাল। তো চাকরি নিয়ে নিলে তো সেটা আর হবে না। তো আমি আবার কলকাতায় ফেরত আসি, আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার ফাইনাল ইয়ার, যেটা মাস্টার্স পলিটিক্যাল সায়েন্সে, সেইটা কমপ্লিট করি। সেইবার আমি ফার্স্ট ক্লাস পাই, দুটো মিলিয়ে 56-57% পলিটিক্যাল সায়েন্সে পাই, যেটা মানে পলিটিক্যাল সায়েন্সের তুলনায় ভালোই নম্বর, খুবই ভালো নম্বর পেয়ে তারপরে আমি সত্যি সাংবাদিকতার কথা ভাবি। কিন্তু তখন পশ্চিমবাংলার রাজনীতিটা এতটা ভিশিয়েটেড হয়ে গেছে, সবে লেফট গেছে। গৌতম দেবের ছেলে এসে পশ্চিমবাংলার কোন খবরের কাগজে সাংবাদিকতা করবে, এটাও একটা বড় প্রশ্ন ছিল। মানে একেবারে যে চেষ্টা করিনি তা নয়। শ্যামলদার মেয়ে কে কিন্তু আমি সাংবাদিকতায় এনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, থাকেনি সেটা অন্য কথা, বাট হার ডিপার্চার ইজ এ লস ফর মাই প্রফেশন। আই ডোন্ট নো হাউ হোয়াট ভ্যালু শি হ্যাজ অ্যাডেড টু টালিগঞ্জ, বাট ডেফিনেটলি ইকোনমিক্সের ওরকম একজন কৃতি ছাত্রী, খুবই। এবং যতদিন কাজ করেছিল মানে একেবারে ইম্পেকেবল। হ্যাঁ, সেটা আমি জানি। বুয়াদি, মানে ডাকনাম বুয়াদি বলে ডাকি। আজকে আমাদের প্রচারে আসার কথা বুয়াদি, তো সুতরাং দেখা হবে। সুতরাং এইভাবেই তারপরে বিভিন্ন ধাপে 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 সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়া পরপর এসএফআই। আমার নামে একটা খুবই, ওই 12 সালে বিধাননগর কলেজের সামনে একটা মলেস্টেশনের মামলা তখন তৃণমূল কংগ্রেস করে, সেটা খুব ওয়াইডলি সার্কুলেটেড হয় তোমার বিরুদ্ধে? হ্যাঁ, সেটা ইউ অ্যান্ড মলেস্টেশন। তো সেটা হয়, এবং তারপরে সেটা খুব ওয়াইডলি সার্কুলেটেড হয়। তো দ্যাট ওয়াজ এগেন আ সেটব্যাক ফর মি। এবং পরপর যেভাবে এগোতে থাকে, আমি রাজনীতির দিকেই আকৃষ্ট হতে থাকি। তারপরে এখন তো আমাদের জেলার যুব ফেডারেশনের আমি সেক্রেটারি, সারা রাজ্যের যুব ফেডারেশনের আমি ভাইস প্রেসিডেন্ট। সুতরাং ইউথ মুভমেন্টের সাথে যুক্ত হয়ে গেলাম পুরোটাই। এবং 21 সালে একেবারে, তখন আমার বয়স আরও কম, 31-32 বছর বয়স হবে, নিউ টাউনের মতন একটা সিটে আমাকে দাঁড় করিয়ে দিল, এবং দাঁড়ালামও, লড়লামও সেটা। এবং তারপরে ওই নিউ টাউনে যেহেতু আমরা এখন থাকি, এটা খুব
ইন্টারেস্টিং জিনিস, যেটা বলতে আমার খুব গর্ব লাগে যে খুব কম মানুষ আছে যারা যে শহরটা তারা বানিয়েছে সেই শহরে তারা থাকতে পারে। তো আমার বাবা তার মধ্যে একজন, তো আমরা একসাথেই থাকি, তো নিউ টাউন শহরেই থাকি। এবং ওই যে ভোটে দাঁড়ালাম এবং তারপরে এই গত 5টা বছর বিভিন্নভাবে নিউ টাউনের মানুষ তাদের সমস্যা, রেড ভলেন্টিয়ার হিসেবে কোভিডের সময়, পুকুর ভরাটের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন, আমাদের বেআইনি নির্মাণের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন, সেগুলোতে আমরা রয়েছি, চেষ্টা করেছি মানুষের সঙ্গে থাকার আমাদের যতটা লিমিটেড ক্যাপাসিটি আছে সেটা নিয়ে। এবং পরবর্তীতে এবারও আবার দাঁড় করালো। এর মধ্যে আমি যুব আন্দোলনের নেতৃত্ব হয়ে গেছি জেলার, রাজ্যের, সবটা মিলিয়ে। আর এখন মানে অবশ্যই আমার এখনও ইচ্ছে আছে যে একটা অল্টারনেটিভ মিডিয়া, যেটা স্পেস খুবই কমে যাচ্ছে, সেরকম একটা কোনো জায়গা এক্সপ্লোর করা যায় কি না। বিশেষ করে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার আমার নিজের ইচ্ছা। আমি যখন সক্রিয় ভাবে একটা বিজনেস ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলাম, তখনও আমার লেখার মধ্যে রুরাল ইন্ডিয়ার কিছু লেখা থাকতো, কিছু এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজমের কথা আমরা লিখতাম, মানে আমার সেগুলো পছন্দ হয়। সুতরাং রাজনীতির সঙ্গে এই দুটো জিনিস কে যুক্ত করে কিছু একটা কাজ করার ইচ্ছা আমার এখনও আছে, নিশ্চয়ই ভবিষ্যতে সুযোগ পাবো। এখন মুশকিল হচ্ছে কি, রেডির তেল আর ঝর্ণার জল মিশ খায় না, রাজশেখর বসু বলে গেছে। ঠিক আছে, প্রশ্ন হলো তুমি কোনটাকে রেডির তেল আর কোনটাকে ঝর্ণার জল ভাববে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং দেখো, টু বি অর নট টু বি ইজ অ্যান ইটার্নাল কনফ্লিক্ট। এই যখন তোমাদের সরকারের শেষের দিক এবং সিপিআইএম নেতৃত্ব আলোচনা করছে যে এটার জ্যোতি বসু নগর নাম হবে, আমি জানি না সেই নামটা এখনও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রক্ষা করেছে কিনা। না করে থাকলে খুবই চূড়ান্ত অবিমিশ্রকারিতার কাজ। জ্যোতি বসু নগর নামটা 2010 সালে দেওয়া হয়, অ্যাসেম্বলিতে পাস করে, গ্যাজেট করে। 2011 সালে গভর্নমেন্টে লেফট যাওয়ার পরেই আবার একটা নতুন অর্ডার করে সেই নামটা বাতিল করা হয়, কিন্তু কোনো নতুন নাম দেওয়া হয় না। সো দ্য নেম নাও ইজ নিউ টাউন। এবং আমার মনে হয় এইটা একটা অসৌজন্যতার একটা মানে না, এবারে গল্পটা বলি। তো আমার কানেই যখন ব্যাপারটা এলো, ঘটনাচক্রে তার পরের দিনই বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে আমার আলিমুদ্দিনে একটা দেখা হওয়ার কথা ছিল। আমি বললাম, আপনারা কিন্তু একটা খুব ভুল জিনিস সিদ্ধান্ত নিচ্ছেন। উনি বললেন, কি? আমি বললাম যে আপনারা নিউ টাউনকে জ্যোতি বসু নগর কেন করছেন? তখন বলছে, কেন, কি হওয়া উচিত? আমি বললাম, ওটার নাম হওয়া উচিত গৌতম নগর। বিলিভ ইউ মি, তোমার বাবাকেও আমি বলেছিলাম। উনি না আমার কথাটা শুনে মেরে গেলেন। আমি বললাম, দেখুন, বি বোল্ড। কেমন? জ্যোতি বসু নগরের হওয়ার অনেক জায়গা আছে গোটা বাংলা জুড়ে। জ্যোতি বসু নগর সবচেয়ে আইডিয়াল হবে যদি একটা আপনারা ওই যেখানে বিলেতে, লন্ডনে বাঙালিরা থাকে, ঠিক সেটাকে জ্যোতি বসু নগর করলে ইউ আর ডুইং রাইট থিং। কিন্তু একটা মানুষ, ওয়ান ম্যান, হাউ হি চেঞ্জড, আই হ্যাভ সিন ইট। ঠিক আছে, সো ইট শুড বি কল্ড গৌতম নগর। আর গৌতম নগর বলতে এটা গৌতম দেব বই আছে, কেউ ধরতে পারবে না। গৌতম বুদ্ধ ভাববে অধিকাংশ লোক। সো দেয়ার বি নো ডিসপিউট। তখন উনি খুব ও করে হাসছেন, বলছে, আমাদের পার্টি জানেন তো, অমুক তমুক, তারপরে যা বলে থাকেন এই গড়বড় করে, আমি তার মধ্যে আর যাচ্ছি না। এনিওয়েজ, দেখো, আমি তোমাকে তো উপদেশ দেওয়ার কেউ নই, যদি উপদেশ দেওয়ার বয়স আজকে আমার হয়ে গেছে। কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটি, দেখো, আমি তোমাকে বলি, আমাদের জার্নালিস্টিক ট্র্যাডিশন, they have a great journalists who were completely part of the left, মুভমেন্ট। not only ecosystem, কিন্তু they took up journalism to advance the cause of the left. সবচেয়ে শাইনিং এক্সাম্পল ইজ নিখিল চক্রবর্তী, মেইন স্ট্রিম। নিখিল দা তো জীবনের শেষ দিন পর্যন্ত উনি তো এমনি কাগজ ফাগজে করেননি, অথচ পিভি নরসিংহ রাও যখন সবচেয়ে সেন্সেশনাল লেখাটা লিখলেন নিজের বিরুদ্ধেই,
এবং পৃথিবী জানতে পারলো না যে ব্যাপারটা কি, সেটা কিন্তু উনি নিখিলকেই দিলেন। ঠিক আছে, ইন্দিরা গান্ধী যে এলেন মিশ্রা মার্ডার হলেন ওই প্রি ইয়েতে, এমার্জেন্সি সময়, গপ্প করছি বলে বলছি। নিখিল চক্রবর্তী বিইং ইন্দিরাস ফার্স্ট ফ্রেন্ড, কেননা তখন লন্ডন মজলিসে বিলেতে নিখিল চক্রবর্তী, জ্যোতিবাবু, ভূপেশ গুপ্ত, আরও আরও অনেক, এই মোহন কুমার মঙ্গলম, they were all in England at the same time and became leftist, seeing Great Britain এর কমিউনিস্ট পার্টি। সেই জন্যই আমি জ্যোতিবাবুকে বলতাম, দ্যাট ইজ ভাই আপনি ইউ আর এ কনস্টিটিউশনাল কমিউনিস্ট, নট এনিথিং এলস। ব্রিটেনেরটা হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, উনি হাসতেন। তো আমার কি যেন বলছিলাম, ভুলেই গেলাম আজকাল। নিখিল বাবুর কথা নিখিল বাবু, তো নিখিল বাবু was the first and perhaps the only one who said Indira has had hand in it. রঞ্জিত রায়, ঠিক আছে, কার্ড হোল্ডিং মেম্বার ছিলেন। তিনি যখন স্টেটসম্যান ছেড়ে আনন্দবাজার এলেন, মানে অশোকবাবু নিয়ে এলেন, উনি কিন্তু প্রথম কথা বলেছিলেন যে অশোকবাবু আপনি আমাকে নিয়ে আসছেন কেন আমি জানি না, কিন্তু আপনাকে প্রথমেই জানিয়ে রাখা দরকার আমি কিন্তু কার্ড হোল্ডিং মেম্বার। তো অশোকবাবু বলেছিলেন ইট ডাজন্ট ম্যাটার টু মি। সমর সেনের মতো মানুষ, তিনিও কিন্তু হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর ছিলেন। আমার বক্তব্য হচ্ছে, তুমি যাদের কাছে পৌঁছতে চাও ফর ইয়োর পলিটিক্স, সেটা সক্রিয় রাজনীতির মাধ্যমে পৌঁছানোটা এক ধরনের রাস্তা, আর যেটা তোমার অধীত জ্ঞান সেটাকে ইউজ করে কমিউনিকেশনটাকে ইয়ে করা আরেকটা রাস্তা। সো দিস ইজ হাউ আই উইল লুক অ্যাট ইট। তো যাই হোক, বলো তোমার এই কনস্টিটুয়েন্সি যখন তুমি নির্বাচনে দাঁড়িয়েইছ, আর তুমি এত মৃদুভাষী যে তুমি কি করে রাজনীতি করো বা বক্তৃতা দাও আমি বুঝতে পারি না। না না, আমি বক্তৃতা তো দিই, ভালোই দিই, সেটা নয়, কিন্তু তখন কি ফায়ার ব্র্যান্ড হয়ে যাও? জানি না, বাবার মতো দিতে পারো না বাবার সাথে কম্প্যারিজনটা কখনোই হয় না। এ তো এসেই যাবে, আসবে, কিন্তু সেই কম্প্যারিজনটা বাবা সবসময় বাবাই থাকবে, আমি ছেলেই থাকবো, দ্যাট ইজ ওকে, সেটা নয়। কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্সিটা খুবই ডাইভার্স নিউ টাউন, কারণ প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ ভোটার ছিল। এবার এইসব বাদ ঠাদ যাওয়ার পরে সেটা 2,70,000-এর একটু কম। কত বাদ গেছে? ওই প্রথমেই তো এক রাউন্ডে 40,000 বাদ গেল, ডেড অ্যান্ড লেফট। ও, দ্যাট ইজ বোনাফাইড প্রথমে, হ্যাঁ। তারপরে এই আন্ডার অ্যাডজুডিকেশনে তো আরও 30,000 মতন, তো 22, 25, 30, এখনও তো ফাইনাল লিস্টটা 27 তারিখ পাবো, বাট ওরকম হয়েছে। তো 3.5 থেকে প্রায় নেমে গেল, সেটা 2,70,000-এর একটু কম। তো 11টা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড রয়েছে, মানে যেটা রাজারহাট গোপালপুরের পার্টটা ছিল। নিউ টাউন শহরটা রয়েছে, আর 5টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। আবার তার মানে 11টা মিউনিসিপ্যাল ওয়ার্ড তোমার কেন্দ্রে, হ্যাঁ, 5টা গ্রাম পঞ্চায়েত, 5টা গ্রাম পঞ্চায়েত। আর নিউ টাউন শহর যেটা এনকেডিএ অপারেটেড, ইটকো অপারেটেড, সেই শহরটা পুরোটা পুরোটা এইটা নিয়ে একটা খুব ডাইভার্স কেন্দ্র। আমাদের কমিউনিকেশনটা, বাঙালিরা কি মাইনরিটি না 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 না, বাঙালি প্রিডমিনেন্ট মেজরিটি? তার মানে এখনো মানে অবাঙালিরা নিউ টাউন মুখী হয়নি বলছে? নিউ টাউন শহরে তো অবাঙালি কিছু আছে, কিন্তু বিধানসভাতে সেটা খুবই মাইনিউট একটা ফ্র্যাকশন আর কি। আমাদের প্রায় 30% সংখ্যালঘু মানুষ থাকেন আমাদের এই বিধানসভাটায়। ওকে, মানে আমাদের বিধানসভার একদম বর্ডারে হচ্ছে ভাঙড়, মানে এরকমও বুথ আছে, এই বুথটা নিউ টাউন বিধানসভার, আর তার ঠিক পাশের বুথটা ভাঙড়ের। তো এদিকে মধ্যমগ্রাম,
এদিকে ভাঙড়, এরকম, এদিকে সল্টলেক। আইএসএফ ক্যান্ডিডেট দেয়নি তো? না না, আইএসএফ তো আমাদের সঙ্গে রয়েছে এই এই লড়াইতে। ওরা খুবই কাজ করছে, লড়াই করছে, সবই করছে। আমাদের কমিউনিকেশনটা, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন যে ওয়ার্ড, সেখানে প্রিডমিনেন্ট ইস্যু হচ্ছে অবৈধ নির্মাণ। মানে এই যে সরু গলি, সেই গলিতে কিছুতেই দুতলার উপরে বাড়ি হওয়ার পারমিশন হওয়ার কথা না, সেখানে ছতলা বাড়ি হচ্ছে। মানে এটা ভুরি ভুরি এক্সাম্পলস রয়েছে, এবং এগুলো সবই বেআইনি প্ল্যান পাশ করে হচ্ছে। এবার এই বেআইনি প্ল্যান পাশ করাতে কিছু তৃণমূলের লোকের কিছু টাকা পয়সা হচ্ছে ঠিকই, কিন্তু ওই ছতলার উপরে যে বাচ্চা মেয়েটা থাকে, যদি কোনো দিনও ওখানে আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়িটা ওই গলিতে পৌঁছাবে না, বাচ্চা মেয়েটাকে পুড়ে মরতে হবে। দ্যাট ইজ আ প্রবলেম, এবং এটা আমরা অ্যাড্রেস করবার চেষ্টা করছি। এটা অ্যাটলিস্ট আমরা বলার চেষ্টা করছি, পাবলিক ডোমেনে নিয়ে আসার চেষ্টা করছি। এই ওয়ার্ডগুলোতে আর কোনো পুকুর বা জলাশয় বলে আর কিছু নেই। 11টা ওয়ার্ডই খুব বড় জলাশয় হলে আছে, মানে যেগুলো একদম অ্যাসাইন জলাশয়, সেগুলো আছে, কিন্তু ছোট ডোবা বা ছোট পুকুর, যেগুলো অঞ্চলের এই বিভিন্ন রেন ওয়াটার ড্রেন করার জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাগুলো সুয়েজ ব্যবস্থা খুবই খারাপ, সেগুলো আর নেই বললেই চলে। সো আমাদের পুকুর ভরাটের বিরুদ্ধে একটা কমিউনিকেশন খুব স্ট্রংলি আমরা করছি, এবং বেশ কিছু কেস আমাদের দ্বারা অলরেডি ইনিশিয়েটেড এই কটা সময়, যে পুকুর ভরাটের বিরুদ্ধে। সাধারণ মানুষ পুকুর ভরাটের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আমাদেরই খুঁজে নেয়, এই গত 3-4 বছরে সেটা হয়েছে। আমাদের 3 নম্বর যে ইস্যুটা এই অঞ্চলে, সেটা হচ্ছে যে এই যে রাজারহাটের দিকের যে ওয়ার্ডগুলো, তার সাথে যদি সল্টলেকের ওয়ার্ডগুলোকে আমরা মেলাই, কোনো রকম মিল পাওয়া যাবে না, ব্যাপক বৈষম্য। মানে যদি আপনি এফসি ব্লকে যান বা এফডি ব্লকে যান বা এইচএ ব্লকে যান, আর যদি আপনি জ্যোতিনগরে যান, প্রমোদগড়ে যান বা আদর্শপল্লীতে যান, এই দুটো যে সেম মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে থাকা দুটো ওয়ার্ড দেখে মনে হবে না। হ্যাঁ, দুটোর হিস্ট্রি আলাদা, ওটা একটা প্ল্যান টাউনশিপ, এটা একটা উদ্বাস্তু কলোনি, সবটা ঠিক আছে, কিন্তু যখন মিউনিসিপ্যাল বডিটা সেম, তাহলে এদের, ওইটা নিউ টাউন ও প্ল্যান টাউনশিপ। হ্যাঁ, নিউ টাউন প্ল্যান টাউনশিপ, এই দুটোর মধ্যে ডিসপ্যারিটি কমানোর তো কিছু চেষ্টা করতে হবে, সেরকম কোনো চেষ্টা নেই। এই সবকটা অঞ্চলে জল জমার একটা ভীষণ সমস্যা রয়েছে, এবং আমি তো বলার সময় বলছি যে এই যে গত 15 বছর তৃণমূল কংগ্রেস রয়েছে, বাগজোলা খালের সংস্কার হতেই গত 15 বছরে কজন দেখেছে? কেউ বলতে পারছে না যে আমরা দেখেছি যে একটা বড় ড্রেজিং মেশিন বাগজোলা খালে এসছে, সিল্টিং হচ্ছে, পাক তুলে ফেলা হচ্ছে, বাগজোলা খালটা গভীর হচ্ছে, জল হু হু করে বয়ে যাচ্ছে বাগজোলা খাল। বাগজোলা খালের উপরে নির্মাণ হয়নি এখনো। বাগজোলা খালের সাইড দিয়ে তো প্রচুরই নির্মাণ হ্যাঁ, হয়েছে, সেটা দেখতেই পাই। সেটা হ্যাঁ। রয়েছে, কিন্তু এই আর সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশিও এক সময় এসেছিল, হ্যাঁ মানে এবং তৃণমূল কাউন্সিলরের মানে কেয়ারে। হ্যাঁ, লেট রেফিউজি ইনফিল্ট্রেশন এটা হয়েছে এই অঞ্চলগুলোতে, কিন্তু তারা সকলেই এখন বিভিন্নভাবে সেটেলড এখানে। কারণ আমাদের কথা হচ্ছে যে বাগজোলা খালটা যদি ভালোভাবে সংস্কার না হয়, তাহলে এই যে অঞ্চলগুলো, আর তার সঙ্গে নিউ টাউনেরও পুরো সুয়েজটাই ডিপেন্ড করছে বাগজোলা খালের উপরে, তো দুটোই ভেসে যাবে। সুতরাং এটা আমরা দাবি করছি, এইটা প্রধানত দাবি আমাদের মিউনিসিপ্যাল অঞ্চলটায়। নিউ টাউন শহরটাকে নিয়ে আমাদের খুব কটা স্ট্রং কমিউনিকেশনস আছে। প্রথম কথা হচ্ছে যে এত বড় একটা শহর হয়েছে, 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অন্তত 8 বার ওনার ওই বিজনেস সামিট, যেটা বিশ্ববঙ্গ সম্মেলন বা বাণিজ্য সম্মেলন, সেটা নিউ টাউনে করেছেন। সো ইটস আ শো পিস ফর হার। কিন্তু নিউ টাউনে প্রচুর মানুষ থাকেন, তো তাদের জন্য আজকেও একটা গভর্নমেন্ট হসপিটাল নিউ টাউনে তৈরি হয়নি, সেটা দরকার তৈরি হওয়া। শুধু যেহেতু ওখানে জায়গা রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, শহরের কাছে একটা বড় গভর্নমেন্ট হসপিটাল যদি ওখানে হয়, তাহলে শুধু নিউ টাউনের মানুষের সুবিধা হবে তা নয়, এই পুরো অঞ্চলটার মানুষ ওইটাকে ঘিরে। বেসরকারি হাসপাতাল আছে, আছে, কিন্তু সেগুলো খুব ভালো নয়। টাটাটা তো একটা স্পেসিফাইড, ওদিকে সিএনসিআই একটা স্পেসিফাইড, ওহিও বলে একটা হাসপাতাল আছে, ওআইও, সেইটা খুব বেশি ফাংশনাল নয়। সো খুব ভালো বেসরকারি হাসপাতালও নিউ টাউনে এখনো নেই, এবং একটা সরকারি হাসপাতাল খুবই প্রয়োজন নিউ টাউনে, আমরা বলছি। কিন্তু ওই যে আমি তো সল্টলেকের সরকারি হাসপাতাল দেখেছি, সেটার তো যার দৈন্যদশা আগে ছিল, দৈন্যদশা থাকলে ওটা কি এখনো আছে? বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন হসপিটালটা আছে, আছে নাকি? আমি শুনতে পাই কোনো একটা এই ইউনিভার্সিটি গ্রুপ নাকি কিনে নিয়েছে না কিছু। না না, আমরা তো ওই
ওই হসপিটালেই যাই, এখন কিনেছে না কোনো আচ্ছা। এমওইউ হয়েছে সেটা আমি জানি না, কিন্তু হসপিটালটা অপারেশনাল রয়েছে, বিধাননগর হসপিটাল। হুম। আমরা দ্বিতীয় কথা বলছি, নিউ টাউনে একটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল দরকার। কারণ এই অভিজ্ঞতাটা আমার রয়েছে যে আমার এই যে বিধানসভা কেন্দ্রের আমার সঙ্গে থাকা বহু যুবকর্মী আছে, তারা সকালবেলা দেখুন ইংলিশ মিডিয়াম স্কুলটা এখন পড়ানোটা একটা চাহিদা সাধারণ মানুষের, এটার ভ্যালু জাজমেন্টে আমি যাচ্ছি না, এটা হওয়া উচিত না সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু একটা মিডল ক্লাস মানুষ এটা চাইছে, তারা মনে করে যে গুড এডুকেশন ইজ ইকুইভ্যালেন্ট টু ইংলিশ মিডিয়াম এডুকেশন, এই ভাবনাটা রয়েছে। তো নিউ টাউন থেকে বহু দূরে তারা একটু অ্যাফোর্ডেবল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে যেতে চাইছে। ডিপিএস রয়েছে নিউ টাউন স্কুল রয়েছে, কিন্তু এগুলো তো সব সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। সুতরাং এটা যদি সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল এখানে করা যায়, তাহলে সেটা একটা বড় সংখ্যক মানুষকে সাহায্য করবে, এবং এটা করতে খুব বেশি টাকা পয়সারও কোনো ব্যাপার নেই। আমরা বলছি নিউ টাউনের প্রত্যেকটা ব্লকে কমিউনিটি সেন্টার হওয়া উচিত। যদিও নিউ টাউনে এনকেডিএ কিছু কমিউনিটি সেন্টার করেছে, কিন্তু ব্লক ভিত্তিক কমিউনিটি সেন্টার যেগুলো সল্টলেকে যেরকম ছিল সেগুলো করতে এখনো অনুমতি দিচ্ছে না, এগুলো হওয়া উচিত। এরকম অনেকগুলো দাবি আমাদের নিউ টাউন স্পেসিফিক রয়েছে। আর একদম গ্রামীণ যে অঞ্চল, সেখানেও পুকুর ভরাট, অবৈধ নির্মাণের একটা প্রবলেম রয়েছে, কারণ এই গ্রামীণ অঞ্চলগুলোতে, খুব বিশেষ করে নিউ টাউন লাগোয়া যে অঞ্চলগুলো, খুব ফাস্ট আরবানাইজেশন হচ্ছে, এবং তার জন্য এইখানকার জমির দাম কয়েক গুণ বাড়ছে। তো সেই জন্য সেই জমির মধ্যে যদি পুকুর থাকে সেটাও ভরাট করে সেখানে একটা ফ্ল্যাট করে দেওয়ার প্রবণতা প্রবল, এবং তাতে মানুষ বিপদে পড়ছে। রাজারহাটের গ্রামীণ যে রেকজোয়ানি হাসপাতাল রয়েছে, গত 5 বছরে তাতে কোনো ডেভেলপমেন্ট হয়নি, একেবারেই ভগ্নদশা। সেই হাসপাতালের কথা আমরা বলছি, এবং খুব ইন্টারেস্টিংলি ওই হাসপাতালে জেনারেলি শুধু মহিলারা ভর্তি হন, মানে রাত্রিরে ভর্তি থাকেন, মোস্টলি ডেলিভারির জন্য, কোথায়? চাইল্ড বার্থের জন্য। রেকজোয়ানি হাসপাতাল, সেটা কোথায়? এটা রাজারহাটে, মেন পুরনো রাজারহাট যেটা, এটা কি সরকারি হাসপাতাল? এটা সরকারি হাসপাতাল। তো আমরা বলছি এই হাসপাতালটাকে একটু ডেভেলপ করা উচিত। এবং ইন্টারেস্টিংলি এই হাসপাতালটাতে একটা ইউএসজি মেশিন উদ্বোধন হলো মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার 4 দিন আগে। আমি বললাম যে একটা হাসপাতাল যেখানে শুধু ডেলিভারি হয়, সেখানে যদি ঢাকঢোল পিটিয়ে সরকারি টাকা খরচা করে ইউএসজি মেশিন উদ্বোধন করতে হয়, তার থেকে খারাপ কিছু আর হয় না, মানে তার থেকে, ওটা তো মানে সিনে qua non। হ্যাঁ এটা তো বেসিক, এটা ছাড়া আর কি থাকবে যেখানে। তো এইরকমই রয়েছে অবস্থা। আমাদের একটা অঞ্চল রয়েছে রাজারহাটের যেখানে খুব ফুল চাষ হয়, এটা খুবই সুন্দর জায়গা, যদি শীতকালে কখনো যাওয়ার সুযোগ হয় আপনার মনে হবে যেন আপনি একটা দিগন্ত বিস্তৃত ফুলের বাগানের মধ্যে দিয়ে হাঁটছেন, টিউলিপ গার্ডেনের মতো। টিউলিপ গার্ডেনের মতন। তো এখানে বিভিন্ন রকম ফুল চাষ হয়, নার্সারি রয়েছে। তো আমরা বলছি যে এই অঞ্চলটাকে একটা হর্টিকালচারাল হাব হিসেবে চিহ্নিত করা হোক, সেখানকার ফুল চাষিরা উন্নত মানের প্রশিক্ষণ পাক। এটা কোন জায়গাটায়? এটা ভেদিক ভিলেজ যে জায়গাটায় রয়েছে, হ্যাঁ, সেইটার পেছন দিকটা সপ্তগ্রাম, সেটাও তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যে? সেটাও আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে। তো তো মানে স্প্রলিং, বিরাট বড়। ভেরি স্প্রেড আউট, হ্যাঁ একদম মাছিভাঙা, যেখানে পাওয়ার গ্রিড মুভমেন্ট হয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাঙরের, সেইখান থেকে শুরু আমাদের কনস্টিটিউয়েন্সি। আর একেবারে হচ্ছে যে টেকনোপলিসের গেট অবধি আমাদের কনস্টিটিউয়েন্সি রয়েছে, এদিকে কেষ্টপুরের প্রায় মাঝখান অবধি আমাদের কনস্টিটিউয়েন্সি, আর এদিকে নিউ টাউনটাকে পুরোটা হ্যাঁ রাজারহাট। হ্যাঁ। তো তো যাই হোক, ফুলের তো সেইখানে আমরা ফুল চাষিদের প্রশিক্ষণ, এইসব কথাগুলো আমরা বলছি। বাড়িতে বাড়িতে রূপোর কারিগরি হয় নিউ টাউনে, এই অঞ্চলে। তাই নাকি? তো হ্যাঁ, রূপোর কারিগর প্রচুর আমাদের ওই 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 যেখানে ফুল চাষ হয় সেই পাড়াটাতে। কিন্তু তারা মানে ওরা কি হিন্দু চাষি না মুসলমান না মিক্সড? মিক্সড, ফুল চাষটা সবাই করে, কিন্তু যে অঞ্চলটাই ফুল চাষটা হয় সেটা প্রিডমিনেন্টলি হিন্দু এরিয়া। এই যে রূপোর কারিগরিটাও প্রিডমিনেন্টলি হিন্দু অঞ্চলেই হয়। তো এই যে যারা, তো সেই ফুল দেখো এক্সপোর্ট করেই, হ্যাঁ মানে কত কিছু করা যায়। পৃথিবীর কত দেশ কোথায় চলে ফুল গেল। আর ঘাস, মানে ওই যে আমাদের লন করতে যে ঘাসগুলো লাগে, সেগুলো ওরা ওরকম কার্পেটের মতন রোল করে বিক্রি করে। তো এগুলো ডিরেক্ট মার্কেট লিঙ্কড অ্যাগ্রো প্রোডাক্ট। তো এগুলোতে গভর্নমেন্টের কোনো সাপোর্ট নেই, কিন্তু এগুলোতে যদি গভর্নমেন্টের কোনো সাপোর্ট থাকে, অ্যাটলিস্ট এই চাষিরা অনেক বেটার থাকবে। এরা যদি একটু ফুলগুলো বেটার কোয়ালিটির বীজ পায়। কতটা এরিয়া জুড়ে এই চাষটা হয়, এটা আমার কাছে খুব রেভেলেশন। আই উইল গো অ্যান্ড সি ইট ফর মাইসেলফ। ইট ইজ এ হিউজ এরিয়া, মানে সব, মানে আমরা ধরুন 12-13টা বুথ এই অঞ্চলটাকে ঘিরে, মানে একটা পঞ্চায়েতের 3 ভাগের 1 ভাগ এইরকম ফুল চাষ
বিস্তীর্ণভাবে হয়। মানে সাপুরজি পালনজি যে কমপ্লেক্সটা বড় একেবারে নিউ টাউনের শেষে, তার পেছন দিক থেকে শুরু করে একেবারে ভেদিক ভিলেজটাকে কমপ্লিট করে এই অঞ্চলটায় এই ফুল চাষ আর এই মানে ঘাসের চাষটা হয় একেবারে রোল করে। এটা কি কৃত্রিম ঘাস বানায় না না নাকি? না, এটা একেবারেই অরিজিনাল ঘাস, কিন্তু ওই তলায় একটা প্লাস্টিক দিয়ে ছোট্ট একটা লেয়ার অফ মাটি দিয়ে তার উপরে এই ঘাসটা হয়, এবং এটা একেবারে কার্পেটের মতন রোল করে লরিতে তুলে এবার যেখানে আপনি সেটাকে রিপ্লান্টেশন করবেন সেইখানে নিয়ে গিয়ে জাস্ট পেতে দেয়। মানে সেটা বাড়ির ছাদেও করা যায়? বাড়ির ছাদে করা যায়, যে ডিভাইডারগুলো আছে, বোলেভার্ডগুলো আছে, কর্পোরেট অফিসগুলো আছে, সেখানে জাস্ট পেতে দেয়, ওটা 2 দিন জল দেবে, ওই মাটির সাথে এই ঘাসটা যুক্ত হয়ে যাবে এবং তখন it becomes natural, হ্যাঁ। অ্যাবসলিউটলি ন্যাচারাল হয়ে যায়। তো ওখানে গরু ফরু গিয়ে ঝামেলা করে না? না, সেটা ওরা ঢুকতে দেয় না, মানে সেইভাবেই গার্ড করে রাখে আর কি। তো ফুল চাষের জমি জবরদস্তি নেওয়ার চেষ্টা এখনো হয় না? না, কারণ ওইটা যত দূরে সেখানে এখন এই রিয়েল এস্টেট বুমটা পৌঁছায়নি, ওকে। তো ওইগুলো এখনো টানাটানি নেই আর তো আজ না হলে কাল পৌঁছবে? হতে পারে, পৌঁছাতে পারে, কিন্তু এই মুহূর্তে তো ইনভলভ মানুষ ফুল চাষের সঙ্গে, সুতরাং এই কথাগুলো আমরা বলছি। তার মানে তোমার কনস্টিটিউয়েন্সির মানে চরিত্রটা বোঝা খুব জটিল। খুবই মানে চরিত্রটাই মানে একরকম, ইটস নট মোনোলিথিক, এটা অনেকগুলো Heterogeneous একটা। ভেরি হেট্রোজেনাস, এবং কোনো একটা কমিউনিকেশন দিয়ে এটা রিচ করা সম্ভব নয়। কারণ জ্যোতিনগর প্রমোদগড়ের যারা বাসিন্দা বিধাননগর পৌর নিগমের, তাদের জীবনযাপনের সাথে আমাদের শিকরপুরের ফুল চাষিদের জীবনযাপন বা তাদের প্রয়োজন কোনো মিল নেই। বেসিক কিছু মিল থাকলেও কিন্তু সিভিক অ্যামেনিটিসের ক্ষেত্রে দের ইজ নো মানে রিলেশন, দের ইজ নো কানেকশন। তো আমরা ওইভাবে হাউ অ্যাবাউট ট্রান্সপোর্ট? ট্রান্সপোর্টটা ইম্পর্টেন্ট, মানে নিউ টাউনের শহর, নিউ টাউনের জন্য তো ট্রান্সপোর্ট ইজ অ্যান ইস্যু। মানে শুনলে একটু অবাকই লাগবে, কারণ নিউ টাউনে যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন নিউ টাউনের ভেতরে চলাচলের জন্য, তাদের একমাত্র ভরসা হচ্ছে টোটো এবং অটো, এবং এই টোটো এবং অটোর ভাড়াগুলো একেবারে আনরেগুলেটেড। মানে আমরা বলছি যে এই টোটো অটো ভাড়ার রেগুলেশনের ক্ষেত্রে নাগরিকদের ভূমিকা কিছুটা রাখা উচিত, কারণ এরা সবকটাই ইউনিয়নাইজড, এবং এই ইউনিয়নগুলো সবই এখন তৃণমূল কংগ্রেসের। এবার তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন আর সিআইটিউর ইউনিয়নের মধ্যে কিছু মৌলিক তফাৎ আছে। এবার তৃণমূল কংগ্রেসের ইউনিয়নকে একটা বড় অংশের টাকা দিয়ে রুটে অটো নামাতে হচ্ছে, টোটো নামাতে হচ্ছে, সেই টাকাটা তো এরা তুলবে। সো এই যে বার্ডেনটা কাস্টমারের উপরে শিফট করে দিচ্ছে। হপ্তা দিতে হয়? হ্যাঁ, ওদের তো বিভিন্ন রকম চাঁদা প্রত্যেক সপ্তাহে ইউনিয়নকে দিতে হয়, টোটো যারা চালায় দিতে হয়। কিন্তু একটা ওই অত সুন্দর শহর যদি রাস্তাগুলো সব টোটো আর অটোদের হাতে চলে যায়, সেই তাহলে তো এটা একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। না, ওরা শুরু করেছিল কিছু ইন্টার নিউ টাউন কিছু বাস শুরু করেছিল, ওই সোলার বাসেস টাসেস। হ্যাঁ, কে যেন একটা উপহারও দিয়েছিল। হ্যাঁ, সেগুলো শুরু করেছিল, তো সেগুলো তো আর দেখি না এখন, খুব বোধহয় চলছে টলছে না, বা ওগুলো বোধহয় মানে দে হ্যাভ বিন টেকেন অফ দ্য রোড। মানে তাহলে তো মানে হাওড়ার গলি আর নিউ টাউনের মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। থাকবে না তো, শুধু খালি চওড়া চওড়া রাস্তা বলে লোকজন লোক এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন লোক সংখ্যা বাড়বে তখন সমানুপাতিক হারে টোটোর সংখ্যাও বাড়বে। তো আমরা থাকি একদম নিউ টাউনে, চড়ি টোটো, কেমন এটা তো একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। মানে এই ধরনের সহাবস্থান, আরো অবশ্য অনেক লোকের নিজস্ব গাড়ি আছে। হ্যাঁ, সেটা আছে, কিন্তু একটা বড় অংশের মানুষ যারা নিউ টাউন শহরে থাকেন তারা প্রবীণ, তারা সবসময় নিজেদের গাড়িটা থাকলেও দে আর নট ভেরি কমফোর্টেবল ড্রাইভিং ইট। নিউ টাউনে প্রবীণদের জন্য স্পেশালাইজড হেল্পলাইন প্রয়োজন নেই, খুব ফাংশনাল নয়, আছে হয়তো, কিন্তু যে পরিমাণ ইস্যুস আমাদেরকে এই কোভিডের সময় অ্যাড্রেস করতে হয়েছে, মানে সেটা স্পেকট্রামটা এত ব্রড, মানে আমরা সত্যি সত্যি তখন বুঝতে পেরেছিলাম যে এই অতিমারিতে যে মানুষগুলো বাড়িতে একা হয়ে রয়েছেন, বয়স্ক মানুষ, তাদের মনের মধ্যে কতটা চাপ পড়ছে। ছেলেমেয়েরা হয়তো বাইরে বিদেশে আছে, আসতে পারছে না, অন্য স্টেটে রয়েছে, আটকে গেছে, আসতে পারছে না। আমরা তো জিনিসপত্র কিনে দিয়েইছি, জাস্ট কথা বলছেন ফোন করে, মানে আমি বুঝতে পারছি যে হি জাস্ট নিডস টু টক।
অনর্গল কথা বলছেন, সে নানান কথা, আমাদের কথা জিজ্ঞেস করছেন, আমরা কি করি জিজ্ঞেস করছেন, মানে সেই কমিউনিকেশনটা কোনো প্রয়োজন নেই কিন্তু ওই সময়, কিন্তু করছেন, আমরাও করছি, কারণ আমরা বুঝতে পারছি যে দিস ইজ হিম লেটিং হিমসেলফ আউট, হ্যাঁ, মানে কারোর সাথে একটা কথা বলতে পারছে, টু ক্লিয়ার দেয়ার চেস্ট। হ্যাঁ এইটুকু। তো এইটাও আমরা দেখেছি, আবার এরকমও দেখেছি যে মানে কোভিড আক্রান্ত হয়ে 10 জায়গায় ফোন করে কেউ অক্সিজেন সিলিন্ডার দেয়নি, আমাদের ছেলেরা গিয়ে একটা পিপিই কিট পরে অক্সিজেন সিলিন্ডার দিয়ে এসছে, লাগিয়ে দিয়ে এসছে, সেরকম এক্সাম্পলসও রয়েছে, আমাদের বহু আছে। সুতরাং হ্যাঁ, ইট শুড পে ইউ সাম ডিভিডেন্ড ইন ইলেকশন। আমার মনে হয় মানুষ এটা মনে রাখবেন, ডেফিনেটলি মনে রাখবেন তো তোমরা ছাড়া এই কাজটা আর কেউ করেনি? না, কাজটা শুরু আমরা করি, তারপরে বেশ কিছু সামাজিক সংগঠন সেই কাজগুলো করে চেষ্টা করে, কিন্তু যে নেটওয়ার্ক নিয়ে একটা লেফট অর্গানাইজেশন এই কাজ করতে পারে সেই নেটওয়ার্কটা তো সবার থাকে না। একটা এরিয়া স্পেসিফিক সামাজিক সংগঠন সে কতটুকু কেটার করতে পারে, আর একটা স্টেট ওয়াইজ একটা লেফট অর্গানাইজেশন সে যদি এই কাজটায় নামে, তার যা নেটওয়ার্কিং, তার যা রিসোর্স পুল করার ক্ষমতা, সেটা তো একটা এরিয়া স্পেসিফিক করতে পারবে না। অ্যাকচুয়ালি যাদের করার কথা ছিল তারা কিছু করেনি, গভর্নমেন্ট খুব কিছু করতে পারেনি, কিছুই করেনি বলতে গেলে চলে আর কি। তো ওখানে কিরকম মর্টালিটি ছিল ইয়ার? না, মর্টালিটি খুব হাই ছিল না, তবে মানুষ মারা যাচ্ছেন এরকম খবর প্রচুর আমরা পেয়েছি, এবং সেই মৃত্যুগুলো নিয়েও প্রথম দিকে সেই বডি কারা নিয়ে যাবে, কি করে নিয়ে যাওয়া হবে, একটা তো অন্যরকম সমাজ ব্যবস্থা হয়ে গেছিল তখন, একটা আতঙ্কের একটা পরিবেশ। শুনেছিলাম সেগুলো নাকি প্লাস্টিকে মোড়ে বা কোথায় ধাপার ওখানে নিয়ে যাওয়া, আলাদা কোনো একটা জায়গায় ক্রিমেট করা হতো প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলো পরের দিকে তো সেসব মিটে গেল, আর সেসব হলো না, কিন্তু পরের দিকে কি নর্মাল ক্রিমেটোরিয়ামই হতো? হ্যাঁ, মানে কোভিড যত ডিফিউজড হয়ে গেল সেটা তো মানে মানে আমার যেরকম 3বার কোভিড হয়েছে, হ্যাঁ, তো একবার যখন কোভিড হলো তখন আমি পাহাড়ে বেড়াতে গেছি, তখন হঠাৎ দেখলাম গন্ধ পাচ্ছি না, তারপরে প্রত্যেকবারই কোভিডের ভাইটালিটিটা কমেছে আর কি। লাস্টবার যেবার আমি টেস্ট করে দেখলাম যে জাস্ট লাইক আ ফ্লু। তো তোমার কোনো লং টার্ম ড্যামেজ তো হয়নি? এখনো তো হয়নি, কারণ আমি দেখেছি আমেরিকা, ইউরোপ এদের মিডিয়াতে লং কোভিড বলে একটা বিষয় নিয়ে ওরা খুব চর্চা করে, এবং কোভিড পরবর্তী সময় মানে এখন ইনক্লুডেড সার্টেন সিমটমস ডক্টরস আর রিলেটিং টু কোভিড, ওই অতিমারি, এবং ওই সময় আমরা অতি সতর্ক হতে গিয়ে যেসব ইঞ্জেকশন নিয়েছিলাম, সেই সব ইঞ্জেকশনের কোভ্যাক্সিন, তারপর আরেকটা যেন কী ছিল, এইগুলো নিয়ে শরীরে লং টার্ম প্রতিক্রিয়া কি হচ্ছে সেটাও কিন্তু এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সত্যি ভাবছে এটা নিয়ে। অল কাইন্ডস অফ রিপোর্ট, যারা ষড়যন্ত্রের থিওরিতে বিশ্বাস করে তারা একরকম বলছে, হ্যাঁ, কিন্তু বাট ইট ইজ এ সাবজেক্ট অফ ডিবেট। এবং খুব সারপ্রাইজিংলি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই ডিবেটটা কেউ তোলেই না, হ্যাঁ, যে কোভিড চলে গেল বেঁচে গেল। আমার মনে হচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ না, কোভিডে যারা শহীদ মারা গেছে তাদের তো শহীদের মর্যাদা দেওয়া উচিত, যেটা অভিজিৎ চৌধুরী চেষ্টা করেছে, একমাত্র ওই করেছে, কিন্তু আর কাউকে দেখিনি। তো যাই হোক, তো এই ধরনের একটা ডাইভার্স ইলেকটোরেট, এখানে কি হিন্দি ভাষীও আছে? কম। আচ্ছা, খুব বেশি না, কম। এবার ধরো যদি তুমি একটা এই প্রথম দফার ভোট থেকে ইফ উই আর টু ড্র এ লেসন, তাহলে এবং 29-তে আরও স্ট্রিক্টার হবে কিন্তু, হ্যাঁ, এটা আমি জানি, মানে অথরিটেটিভলি জানি, হুইচ মিনস দ্যার ইজ এ লেভেল প্লেইং গ্রাউন্ড। ঠিক আছে, এই ভোটের সবচেয়ে বড় ইন্টারেস্টিং জায়গাটা হবে যে এবার যেই জিতুক, তাহলে দিস ইজ দ্য রিয়েল ব্যারোমিটার অফ পিপল সাপোর্ট। এতদিন যত থার্মোমিটার আমরা দিয়েছি, হ্যাঁ, তার মধ্যে গাঁজাখুরি ছিল, হ্যাঁ, এইসব পাড়ার কোম্পানিরা বানানো থার্মোমিটারের মতো। সো আই থিঙ্ক ইট ইজ অ্যান অপরচুনিটি ফর দ্য লেফট। আবার
এমনও হতে পারে, আনফর্চুনেটলি, এটা অন্যভাবে নিও না, অনেক জায়গায় আমি লেফটের ছেলেপিলেদের সঙ্গে তো কথা বলি, আমার কিন্তু সবচেয়ে পছন্দের লোক লেফটগুলোই, যদিও আমি গালাগাল দিই খুবই, কিন্তু ভালোবাসি তাদের সবচেয়ে বেশি। যাই হোক, তো তারা বলছে, সুমনদা আমাদের তো মিটিং মিছিল করতে হচ্ছে, আমরা তো যাচ্ছি ঝান্ডা নিয়ে, খুব চেঁচাচ্ছি, কিন্তু ভোটটা কিন্তু দাদা এবার দেব না, কারণ আগে বাঁচি তারপরে পার্টি। আর আমাদের নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না এরা। সুতরাং একটা তলায় দের ইজ অ্যান আন্ডারকারেন্ট, নট অফ ডিসলয়ালটি, বাট অফ ইউজিং ইউর সেন্স অফ ডিসক্রিশন অ্যাজ এ পলিটিক্যাল অ্যানিমাল। এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু লেফট আছে। টু হোয়াট এক্সটেন্ট ইউ আর অ্যাওয়্যার অফ ইট আমি জানি না, তবে তুমি কি এর সম্পর্কে ওয়াকিবহাল? না ডেফিনেটলি, মানে দ্বন্দ্বটা তো আছেই এবং সেটা আমরা রিড্রেস করবারও চেষ্টা করছি। মানে তৃণমূলকে হারাতে হবে, এটা একটা হচ্ছে যে মুড। মানে বাবা একটা কথা খুব আগে আমাকে বলেছে, সেটা আমার স্টিক করে গেছে বেশি, মানে এখন যখন নির্বাচন লড়ছি সেটা বুঝতে পারছি আরও। মানুষ যখন ভোটের লাইনে দাঁড়ান দুটো কারণে দাঁড়ায়, এক হচ্ছে কাউকে হারাতে দাঁড়ায় ইন দ্যাট প্রায়োরিটি, আর দুই হচ্ছে কাউকে জেতাতে দাঁড়ায়। মানে ফার্স্ট কাউকে হারাতে, সেকেন্ড কাউকে জেতাতে। তো এইটা ওভারঅল ইলেকট্রাল ডেমোক্রেসির এই ভাবনাটাই চলে যে কোনো জায়গায়। মানে আমেরিকাতে হলেও তাই, স্ক্যান্ডিনেভিয়ার দেশে হলেও তাই, ইন্ডিয়াতে হলেও তাই, সবটাতেই তাই। তো আজকে পশ্চিমবাংলায় দ্য মুড ইজ সেট যে তৃণমূলকে আমরা হারাতে চাই, অ্যাপার্ট ফ্রম দ্য ফিগার্স যারা তৃণমূল থেকে ডিরেক্ট বেনিফিট পাচ্ছে। ডিরেক্ট বেনিফিট মানে কিন্তু আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি না, একেবারে যারা তৃণমূলকে সামনে রেখে করে কমে খাচ্ছে, এবং হিউজ কোয়ান্টিটি, হিউজ মানে অ্যামাউন্ট অফ পিপল। তো সেইটা ছাড়া বাকি কিন্তু মুডটা তৃণমূলকে হারাতে চাই। এখন আমাদের সামনে চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে তৃণমূলকে হারাতে চাই, সেই হারাতে লেফট পারবে এই ইমপ্রেশনটা ক্রিয়েট করাটা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ। এবং আমরা মনে করছি যে এই ইমপ্রেশনটা আমরা ক্রিয়েট করতে পেরেছি, কিছুটা হলেও পেরেছি। বিজেপি ডেফিনেটলি ইলেকটোরালি আমাদের থেকে এখন একটা বেটার জায়গায় রয়েছে, ওরা বিধানসভার মধ্যে প্রধান বিরোধী দল। কিন্তু স্ট্রিট মুভমেন্টে সত্যি সত্যি পশ্চিমবাংলার পলিটিক্সে অপোজিশনকে যেভাবে পশ্চিমবাংলার মানুষ দেখে অভ্যস্ত, সেইটাতে কিন্তু লেফট লাস্ট 5 বছরে অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং সেইটা আমার মনে হয় কিছুটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। দুই হচ্ছে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে যে রেটরিকটা রয়েছে, সেই রেটরিকটা আজকে আর নতুন কিছু নেই। দে হ্যাভ অলরেডি প্লেড দেয়ার কমিউনাল কার্ড। ধর্ম নিয়ে যতটা যা করা সেটা করে ফেলেছে। তৃণমূলকে চোর বলাও শেষ হয়ে গেছে, অনুব্রতও আজকে বাইরে চুরি করে, জ্যোতিপ্রিয় মল্লিকও আজকে বাইরে, পার্থ চট্টোপাধ্যায়ও আজকে বাইরে। সো ওদের সিবিআই ইডি আর নতুন করে বিল্ড করার কোনো জায়গা নেই। 3 নম্বর কথা হচ্ছে যে ইলেকটোরালি অলসো 2021 থেকে 19 থেকে 21, 21 থেকে 24 বিজেপির ভোট স্লাইড করছে। এবং বিশেষ করে আমাদের যে বিধানসভা অঞ্চল, মানে আমি যেটা নিয়ে বেশি চিন্তিত, বিজেপির যে ভদ্রলোক ক্যান্ডিডেট হয়েছেন তার নামে এই যে 12টা প্রতারণার মামলা। মানে আমি এটা বুঝি, কেউ একটা ব্যবসা করতে গেল, কারোর সাথে বনিবনা হলো না, কিছু টাকার একটা ডিসপিউট থাকলো, কেউ একটা কারোর নামে একটা প্রতারণার মামলা করে দিতে পারে, বাট দ্যাট ক্যান বি ওয়ান সাচ কেস। কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন থানায় একটা ব্যক্তির নামে যদি প্রতারণার মামলা থাকে, তাহলে সেটা খুব ভালো ইমপ্রেশন দেয় বলে আমার মনে হয় না। দ্বিতীয় কথা, বিজেপির যদি আমরা পশ্চিমবাংলার ক্যান্ডিডেট লিস্ট দেখি, সেই ক্যান্ডিডেট লিস্টে অন্তত 40 থেকে 45 জন অবাঙালি রয়েছে। এবার আমি এই অবাঙালি বাঙালি তত্ত্বতে নিজের আমার কোনো আপত্তি নেই, অবাঙালি যদি দাঁড়ায়, কারণ ভারতবর্ষের সংবিধান সেই রাইটটা দিচ্ছে। কিন্তু দের ইজ জাস্ট আ অনেস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ধরুন উত্তরপ্রদেশেও বিজেপি রয়েছে, মহারাষ্ট্রতেও রয়েছে, মধ্যপ্রদেশেও রয়েছে। এখানে যখন বিজেপি তাদের ক্যান্ডিডেট লিস্ট দেয়, কোনো বাঙালিকে কি দাঁড় করায়? এই প্রশ্নটা আমাদের আছে। এরকম তো নয় যে উত্তরপ্রদেশে বাঙালিরা থাকে না, উত্তরপ্রদেশে বোধ হয় 2-1 দাঁড়ায়, 2-1 হয়। বেনারসের মানে সেটা প্রবাসী বাঙালি যেরকম হয় আর কি। কিন্তু এই যেটা হচ্ছে, এইটারও তো পশ্চিমবাংলার মানুষের কাছে একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে।
বিশেষ করে গ্রাম বাংলার যে এক্সপিরিয়েন্সটা আমরা দেখছি, যেটা তৃণমূল ফিল করছে না, সেটা হচ্ছে যে আমাদের এই যে পরিযায়ী শ্রমিক, 40-45 তুমি কোথায় দেখলে এতজন? হ্যাঁ আমাদের কাছে একটা লিস্ট রয়েছে। আচ্ছা, হ্যাঁ মানে অবাঙালি সেইটা আছে। দেখো অনেক অবাঙালি আছে যাদের টাইটেলটা অবাঙালি, হ্যাঁ কিন্তু তার যেমন ধরো এই পুরুলিয়া অঞ্চলে, হ্যাঁ হ্যাঁ, ঝা, হ্যাঁ এরা কিন্তু আর অবাঙালি নেই। বাঙালি ধরলাম মানে এরা মানে ফর জেনারেশনস ডোমিসাইল্ড এখানকার। হ্যাঁ। ধরো তারপরে তুমি যদি বড়বাজারের ছেলেপিলেদের দেখো, আমার কথা হচ্ছে একেবারে প্রিডমিনেন্টলি বাঙালি প্রধান এলাকায় অবাঙালি ক্যান্ডিডেট দিয়েছে, হুম এটাই তোমার ইয়েতে কি বলে কনস্টিটুয়েন্সিতে আই থিঙ্ক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাবারেশন, হুম নট দ্য রুল। হ্যাঁ না ওরা হয়তো দিয়েছে অবাঙালি ধরো জায়গায়। সন্তোষ পাঠক, হ্যাঁ হ্যাঁ সন্তোষ পাঠক অবাঙালি তো, হ্যাঁ কিন্তু কিন্তু সন্তোষকে যদি আমি অবাঙালি বলি সেটা উচিত নয়। তাহলে তো একটা বিচ্ছিরি ব্যাপার। কিংবা মীনা দেবী পুরোহিত, ঠিকই, আমি সেটা এগ্রি করছি। আমার কথাটা মানে আমি কাউকে অ্যাটাক করছি না, কিন্তু আমার ইস্যুটা হচ্ছে যে যে বিজেপি অন্য রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে আক্রমণ করে, তারা পশ্চিমবাংলায় যখন আসে তখন তাদেরকে বাঙালি কার্ডটাই খেলতে হয়। যে বিজেপি গুরুগ্রামে একটা ছোট্ট মুরগির মাংসের পকোড়া ভাজার দোকান, তার নাম মা কালী চিকেন শপ, সেই দোকানের মালিককে মারে এটা বলে যে আজকে অমুক পুজোর দিন, তো তুমি চিকেন বিক্রি করছো কেন, আর তোমার দোকানে মা কালী লেখা রয়েছে তারপরে চিকেন বিক্রি করছো কেন, সেই বিজেপিকেই পশ্চিমবাংলায় এসে হাতে রুই মাছ নিয়ে ক্যাম্পেন করতে হয়। তো পশ্চিমবাংলার যে ইলেকটোরেট, আমাদের যা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার সাথে এই উগ্রতাটা মেলে না। এখন সমাজটাকে উগ্র করে দেবে না সমাজ সেই উগ্রতাকে প্রত্যাখ্যান করবে, সেইটা ইজ আ পলিটিক্যাল প্রসেস দ্যাট ইজ গোয়িং অন। এবং আমরা সেই পলিটিক্যাল প্রসেসে এই কাজটাই করতে চাইছি যে সমাজ উগ্রতাকে প্রত্যাখ্যান করুক। আর বিজেপি যেটা করতে চাইছে যে বিজেপি সমাজটাকেই উগ্র করে তুলতে চাইছে, যাতে তাদের পলিটিক্সের সঙ্গে এইটা খাপ খাইয়ে খাপ যায়। খায়। এই কন্ট্রাডিকশনটা আমাদের চলছে। আমার দেখো, তুমি ইউ আর এ ইয়াং ম্যান, ইউ স্টিল হ্যাভ মেনি মেনি ইয়ার্স টু গো। একটা বৃদ্ধ সাংবাদিকের একটা প্রেডিকশন শোনো, 26 বোধহয় তোমাদের ফাঁড়া কাটার বছর, from 11 to 26. What I can see on the writing on the wall is the real battle will start on the day 2026-এর ভোটের ফল বেরোবে। এবং আমার নিজের একটা বিশ্বাস যে তখন তো আর এই উপদ্রব, তৃণমূল বলে কোনো উপদ্রব থাকবে না। বেঙ্গল পলিটিক্স উইল be back to its মানে পরিচিত জনার, which can be played out, and that will be a battle royal. এবং তাতে left will be a very critical factor. So will be Congress, so will be ISF, so will be, and there has to be a very strong coalition. কিন্তু আমার মনে হয় if we want to see real change, we have to wait till 2029. 2029 লোকসভা সেটাতেই will be the real test. এটা বোধহয় 26 অবধি একটু তোমাদের রামচন্দ্রকে বনবাস 14 বছর করতে হয়েছিল, মনে আছে? সুতরাং আমাদের মিথোলজি বলছে যে ভাই বনবাস যাদেরকে আমরা পাঠাই তাদের 14-15 বছর আগে যেন তারা মুখ না দেখায়, ঠিক আছে? সুতরাং তুমি তোমার প্রত্যয়টা, তোমার কথাবার্তা বলার ধরন, তোমার আন্ডারস্ট্যান্ডিং মানুষ দেখলো। আর তোমাকে তো মেইন স্ট্রিম মিডিয়াতে আমি কখনো দেখি না, তুমি হয়তো যাও না বা যাই, মানে কম যাই। যাই হোক, যারা যায় হচ্ছে মানে
লাউড মাউথ লোকেরাই বেশি সেখানে যায়, তারাই পারে। ইউ উইল নেভার বি মিডিয়া স্যাভি ইন দ্যাট কাইন্ড অফ এ কলতলার ডিসকাশন, বাট আই এম দেয়ার, আই উইল কিপ কলিং ইউ। এটা আমার অঙ্গীকার। না, তোমরা তো লেফট অঙ্গীকার বা নানা রকম এইসব ধরনের কথা বলো। তো এইটা একটা কিছুটা অপত্য স্নেহ থেকে আই এম ভেরি ক্যান্ডিড, অ্যান্ড কিছুটা রিয়েলি রিয়েলি আই এম ইমপ্রেস টকিং টু ইউ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।